আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দিয়েছে প্রশাসন। শনিবার দিবাগত রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এ ঘোষণা দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শুধু স্থগিত নয়, পোষ্য কোটা একেবারে বাতিল করতে হবে। দাবি মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে উপ উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে উপ উপাচার্য ও প্রক্টর ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজ পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের পরপরই কিন্তু পুরো ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও আপনি জানেন যে আগামী 25শে সেপ্টেম্বর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি নিয়ে এক ধরনের যে সংশয় সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে এই সময়টিতে আমরা মূলত বুদ্ধিজীবী চত্বর বা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিবহন মার্কেটগুলো রয়েছে, এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেগুলো রয়েছে, সেগুলোতে আসলে শিক্ষার্থীদের এই সময় প্রচার প্রচারণায় সরগরম অবস্থায় থাকে। তবে এখন আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখন আমরা বুদ্ধিজীবী চত্বরে রয়েছি এবং এই বুদ্ধিজীবী চত্বরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এই অবস্থাতে কিন্তু যারা কর্মকর্তারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, তারা কিন্তু এই বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়েছেন। এবং আপনি জানেন যে গতকালকের এই ঘটনার পরপরই কিন্তু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এর ফলে এখন সমস্ত একাডেমিক যে কার্যক্রম, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সময় স্বাভাবিক দিনে যে কার্যক্রমগুলি থেকে থাকে, আপাতত সেগুলো সবগুলোই বন্ধ রয়েছেন। এবং তারাও কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ আগামীকাল 22শে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় যদি বিচার না করা হয় জড়িতদের, তাহলে কিন্তু তারা লাগাতার যে কর্মবিরতি সেটি তারা ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছিলাম যে গতকাল রাতেই কিন্তু উপাচার্য তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পোষ্য কোটা স্থগিতের। তবে শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যতক্ষণ পর্যন্ত এই পোষ্য কোটার বিজ্ঞপ্তি, অর্থাৎ যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা আশ্বস্ত করেছেন যে আজকে বেলা 11টার দিকে যে সিনেট ভবন রয়েছে সেখানে একটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেইখানে হয়তোবা কোনো ধরনের যে সিদ্ধান্ত সেটি আসতে পারে। তবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং রাকসু নির্বাচনের যারা পদপ্রার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন বানচাল করার জন্যই পরিকল্পিতভাবে এই নির্বাচনের ঠিক 4 থেকে 5 দিন আগেই যে পোষ্য কোটার ইস্যু সেটি তোলা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল দিনভর কিন্তু আমরা দেখেছি ধাক্কাধাক্কি, বিক্ষোভ এবং অবরোধের মতন শিক্ষকদেরকে অবরুদ্ধ করার মতন ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা রাত 2:30টা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম এবং সে সময় আমরা দেখেছিলাম যে হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু এই পোষ্য কোটা বাতিলের দাবিতে তারা 17টি হল থেকে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার বাসভবনের সামনে আসেন এবং বাসভবনের সামনে জড়ো হয়ে তারা কিন্তু বিক্ষোভ করতে থাকেন। এবং তারা সুনির্দিষ্টভাবে বলেছেন যে আজকের মধ্যে যদি পোষ্য কোটার যে ইস্যুটি যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও বলছেন তাদেরকে যারা লাঞ্ছিত করেছেন সেটিও যদি বিচার না হয় তারাও কর্মবিরতিতে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি করায় বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে দাম বেড়েছে ইলিশের। এতে সরবরাহ ভালো থাকলেও চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছে না সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রপ্তানির খবরকে পুঁজি করে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে দাম। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। ভরা মৌসুমে এমন খবরে ভোক্তাদের আনন্দিত হবার কথা, তবে ভারতে ইলিশ রপ্তানির অজুহাতে ভোক্তার সে আনন্দ পরিণত হয়েছে বিষাদে। গেল কয়েকদিনের ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত বরগুনার পাথরঘাটায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম।
পূজায় ইলিশের ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছর এ সময় ভারতে রপ্তানি হয় এই সুস্বাদু মাছ। তৃপ্তি ভরে সে দেশের মানুষ ইলিশ খেতে পারলেও এদেশের মানুষের ভাগ্যে তা জোটে না। স্থানীয়দের অভিযোগ, রপ্তানিকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই দেশের মানুষের অধিকার খাওয়ার, এই দেশের মানুষের খাওয়া এই মাছের বিদেশে পাঠাই তো আর কোনো লাভ নাই। বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ আছে কিন্তু দাম অনেক বেশি। কলকাতা কিছু মাছ নেবে, এই জন্য একটু দাম বাড়ছে। দেশের মানুষ সবাই খাওয়ার পরে যদি মজুদ থাকে তার বিদেশে নিয়ে যাক। ব্যবসায়ীরা বলছেন ভারতে বেশি দাম পাওয়ায় পাথরঘাটার আড়তগুলোতেও বেড়েছে দাম। ইন্ডিয়া একটা মাছ যাইবে, কালকে ডিক্লেয়ার হয়েছে, আজকে থেকে গাড়ি 3-4 বাইরে গেছে। দেশে তো অনেক দাম বেশি, ওই এর প্রভাবের কারণে। যদি ইন্ডিয়া মাছ না যাইতো তাহলে দাম একটু কম থাকতো। যে সময় মাছটা হয় দাম কমবে, দেশের মানুষ খাইবে, এই সময়টাই দেখা যায় যে ইন্ডিয়া মাছ নেওয়ার কারণে দাম বেড়ে যায়। আমরাও চাহিদা মতো খাইতে পারতেছি না। তবে দাম বৃদ্ধির বিষয়টি মানতে নারাজ উপজেলা মৎস্য কর্মকর্তা। আমার জানা মতে মাছের দাম সেভাবে বাড়ে নাই। এবছর আমাদের আজকে মাছের দাম 7 দিন আগে যেটা ছিল 1 কেজি সাইজের মাছের দাম 80 থেকে 85 টাকা কেজি। বড় মাছের যেহেতু আপনার পাওয়া যাচ্ছে কম, সেজন্য দামটা একটু বেশি আছে। তো আশা করি এই সমস্যা খুব নিকটেই কেটে যাবে। পূজাকে সামনে রেখে চলতি বছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এরপরই দাম বাড়তে শুরু করে। আব্দুল হামিদ, RTV। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। দেবী পক্ষের শুরু চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনের মাধ্যমেই শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী, রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। অমাবস্যার অন্ধকার দূর হয়ে দেবীপক্ষের আলোকময় সূচনা হলো। তাই তো ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর দেশের সকল পূজা মণ্ডপ। ভোরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং নিত্যাঞ্জলির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। দেবীকে বরণ করে নেন ভক্তরা। দেশ ও জাতির কল্যাণে চলে বিশেষ পূজাও। Such a pleasure, such an honor to be a part of this occasion. মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। দুর্গা পূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। সকল অশুভ শক্তি দূর হোক, বিরাজিত হোক শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, বাংলাদেশের মঙ্গল হোক, সর্বোপরি সকলের মঙ্গল হোক। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা দুর্গা যেন আমাদের আশীর্বাদ দেন। ঢাকা ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। মার আজকে আমরা সবাই সেই আগমনীতে সবাই বসবো, সবাই আনন্দ করব। এবার দেবী মা দুর্গার আসার বাহন হবে গজ এবং বিদায় হবে দোলায়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, মহালয়ার সর্বশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ সাহা। পলাশ, মহালয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া যেমনটি জানাচ্ছিলেন, দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো। আজকে শুভ মহালয়ার মধ্য দিয়ে যে পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর শহরের শ্রী শ্রী আনন্দময় যে কালীবাড়ি, সে কালীবাড়ি প্রাঙ্গণে। এখানে জেলা পুজো উদযাপন পরিষদের আয়োজনে সকাল থেকে যে চণ্ডী পূজা, সেই চণ্ডী পূজার মধ্য দিয়ে শুভ মহালয়ার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এরপরই চণ্ডী পূজা এবং এছাড়াও যে মঙ্গলগড় স্থাপন বিশেষ যে পুজো সেটিরও আয়োজন করা হয়েছে। এরপরে কিন্তু এখানে যে আবাহনী যে সঙ্গীত, সেই আবাহনী সঙ্গীত পরিবেশন করেছেন এবং শঙ্খ, ঢাক এবং কাসর বাজিয়ে ভক্তরা দেবী দুর্গাকে যে মর্তে, সেই মর্তে তারা আহ্বান জানিয়েছেন। এবং আজকে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের যে সূচনার যে তিথি, সেটি আজকে মহালয়া। এবং এই মহালয়ার যে অনুষ্ঠানটি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হচ্ছে, এটি পরিদর্শনে এসেছেন লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসক
রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার আক্তার হোসেন তারা এই মহালয়ার যে প্রোগ্রামটি তারা এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন এবং লক্ষ্মীপুর জেলায় মোট ৭৮টি পূজা মণ্ডপে এই বছর যে দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হবে এবং দুর্গাপূজাকে কিন্তু ঘিরে লক্ষ্মীপুরের যে ভক্তরা রয়েছেন তাদের মধ্যে যে উৎসবের যে আমেজ সেটি বিরাজ করছে এবং পূজাকে ঘিরে কিন্তু জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দফায় দফায় পুজোর যে মণ্ডপে যে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করা হয়েছে এবং পূজাকে সুষ্ঠু সুন্দর এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের যে কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। নিয়ম ভেঙে পদোন্নতি পাওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ কর্মকর্তার বিরুদ্ধে ৮ বছর পর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাদেরকে আগের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৮ সালে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়ম ভেঙে কর্মকর্তাদের পদোন্নতি দেয়। বিভিন্ন মহলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হলেও রাজনৈতিক প্রভাবে পদে বহাল থাকেন কর্মকর্তারা। নিয়ম ভেঙে পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়াকে গত ১১ আগস্ট ২ ধাপ নিচে নামিয়ে নির্বাহী প্রকৌশলী করা হয়। নির্বাহী প্রকৌশলীদের ১ ধাপ নিচে নামিয়ে করা হয় উপসহকারী প্রকৌশলী। অযোগ্য কর্মকর্তারা পদ দখল করে রাখায় সিটি কর্পোরেশনের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মনে করেন এলাকার সচেতন মহল। এর ফলে নিশ্চয়ই একটা স্থবিরতা তৈরি হবে, তারা কাজকর্মে একটা গাফিলতির জায়গায় চলে আসবে। আমরা সব মিলিয়ে আমরা দেখছি সামনে সিটি কর্পোরেশন আদৌ কার্যকর একটা প্রতিষ্ঠান হিসেবে থাকবে কিনা। এখন বিভাগীয় কমিশনার যে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আবার স্ব পদে নিয়ে এসেছেন, এটা একটা প্রশংসার দাবি রাখে। দৃশ্যমান উন্নয়ন মানুষ পায়, সেই জন্য অতি দ্রুত সিটি কর্পোরেশন নিয়োগগুলো উপযুক্ত লোককে এবং যারা যোগ্য তাদেরকে দিয়ে মানুষের সেবায় তারা অবদান রাখবেন বলে আমরা আশা রাখি। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন সিদ্ধান্তটি সময়োপযোগী। ব্যত্যয় থাকার কারণে আমরা যে পদে ছিলেন সেই পদে ফিরিয়ে দিয়েছি। সরকারি কর্মকর্তা বা কর্মচারী ওনার দায়িত্ব উনি পালন করবেন। একজন সহকারী প্রকৌশলী, ওনাকে প্রপার ওয়েতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়নি, উনি ওই পদবি ব্যবহার করছেন। আর ওনাকে যখন আসল জায়গায় ফিরিয়ে আনা হবে সেজন্য উনি কাজ ধীরগতিতে করবেন, এটার কোনো সুযোগ নেই। শূন্য পদগুলোতে দ্রুত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ বেগবান করার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। এশিয়া কাপের খবর। লঙ্কানদের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় দারুণ জয়ে এশিয়া কাপের সুপার 4 শুরু করল বাংলাদেশ। দুবাইতে টস হেরে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে 7 উইকেটে 168 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাইফ ও তৌহিদ হৃদয়ের অর্ধশতকে ভর করে 1 বল ও 4 উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। টস হেরে ব্যাট করতে নামা লঙ্কান 2 ওপেনার নতুন বলটা ভালোভাবেই সামলেছেন। নাসুম, তাসকিন, শরীফুলরা নিশাঙ্কা, কুশাল মেন্ডিসের ওপেনিং পার্টনারশিপে রান সংগ্রহে লাগাম টানতে পারেনি। দলীয় 44 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। 22 রান করে তাসকিনের বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিশাঙ্কা। দলীয় 58 রানে 34 করা কুশাল মেন্ডিসের বিদায়। শেখ মেহেদির শিকার এই ব্যাটার। কামিল মিশ্রা ও কুশাল পেরেরাও ফেরেন দ্রুত। 97 রানে 4 উইকেট হারানো লঙ্কানদের ত্রাতার নাম দাসুন সানাকা। 37 বলে অপরাজিত 64 রান করেন এই ব্যাটার। 21 রান করা আসালাঙ্কা তাকে দারুণ সঙ্গ দেন। নির্ধারিত ওভারে শেষ পর্যন্ত 7 উইকেটে 168 রান সংগ্রহ করে লঙ্কানরা। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তানজিদ তামিম রানের খাতা খোলার আগেই থুসারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর লিটন সাইফের 59 রানের জুটি দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়। এ ম্যাচে সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন লিটন দাস। সাকিবের 2551 রানকে টপকে লিটনের নামের পাশে এখন 2556 রান। 23 রান করে লিটন সাজঘরে ফিরলেও ওপেনার সাইফ তুলে নেন অর্ধশতক। 45 বলে 61 রান করে হাসানাঙ্গার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর তৌহিদ হৃদয়ের উইলোতে ম্যাচ নিজেদের অনুকূলে আনে টাইগাররা। চামিরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তার বিদায়ের পর শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ কঠিন করে তোলে সিমন্সের শীর্ষরা। জাকের আলী ও শেখ মেহেদীর উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের প্রয়োজন তখন শেষ ২ বলে ১ রান। নতুন ব্যাটার নাসুম সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাহফুজুল ইসলাম, RTV। এখনই তৃপ্তির ঠেকুর তোলার সুযোগ নেই বলে মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ম্যাচ সেরা সাইফ হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা জানান সাইফ। স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। এশিয়া কাপে সুপার 4-এর হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গ্রুপ পর্বের দেখায় জয় পেয়েছিল ভারত, তবে জয় পরাজয় ছাপিয়ে পারস্পরিক সম্পর্কে টানা পড়েনি এশিয়া কাপে এই দুই দলের ম্যাচ এরই মধ্যে হারিয়েছে ক্রিকেটীয় স্পিরিট। গ্রুপ পর্বের খেলায় ভারতের ক্রিকেটার মাঠে হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। আবার সুপার 4-এর আগের দিন সংবাদ সম্মেলনে আসেনি পাকিস্তান। উত্তাপ ছড়ানো দুই দলের এ ম্যাচে ক্রিকেটারদের আচরণ কি হয় সেদিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের। দিনাজপুরের বিরামপুরে অবাধে চলছে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। যাচ্ছে তাইও নিম্নমানের স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগ এগুলোর বিরুদ্ধে। নেই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার নিয়ম নীতির বালাই। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্টে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। চিকিৎসা সেবা দেওয়ার প্রতিষ্ঠানটির ভেতরে ঘুমাচ্ছে মানুষ, পাতা রয়েছে বিছানা, কোথাও বেঁধে রাখা হয়েছে তোষক। এই চিত্র দিনাজপুরের বিরামপুরে গ্রামীণ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতাল এবং বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের। সরকারি অনুমোদন না থাকলেও দুটো প্রতিষ্ঠানেই ঝুলছে স্বাস্থ্য বিভাগে আবেদনের অনলাইন কপি। হাসপাতাল দুটির নেই পৌরসভার ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ফায়ার সার্ভিস, শ্রম অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। গেটে কাগজপত্র ঝুলানো আছে, সরকারি ফি জমা দেওয়া হয়ে গেছে। জাস্ট দিনাজপুর থেকে লোকজন আসে ভিজিট করে গেলে হয়ে যাবে। এটা তো প্রতি বছরেই করা লাগে। হসপিটাল সাবমিটের জন্য যে কাগজগুলো লাগবে এগুলো সম্পূর্ণভাবে আমরা এখনো সাবমিট করতে পারি না। অতি সত্বর তারা জন্য রেজিস্ট্রেশন নিয়ে কাগজপত্র নিয়ে জন্য বসে। এদিকে অভিযোগের ভিত্তিতে হাসপাতাল দুটিতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তদন্ত রিপোর্ট অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যেভাবে আমরা পারি আমরা সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। অনুমোদনহীন এই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীরা প্রতারিত হওয়ার শঙ্কা অনেক, তাই সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আকাশপথে চালানো এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি নিউজ। মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার সামরিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানায় রুশ সরকার। কিয়েভের তথ্যমতে দেশটির এক তেল পরিশোধন কেন্দ্রে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান রয়েছে স্থল অভিযান। এই হামলায় গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ৯১ ফিলিস্তিনি। এর মধ্যে ৭৬ জনই গাজা সিটির বাসিন্দা। আহতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। এ হামলায় এক বিশিষ্ট চিকিৎসক পরিবারের ৫ জন সদস্য রয়েছে বলে জানা যায়। এদিকে ডাক্তারদের শহর ত্যাগ করতে বাধ্য করার জন্য ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে অভিহিত করেছে হামাস। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।